বাসায় কি এ কাজের জন্য লোকের অভাব? দারোয়ান বা মালিক কাকাকে বললেই হতো। মন চাচ্ছে একটা থাপ্পড় লাগাই। আমি তো কি আমি তো? তোমার কিছু হয়ে গেলে তোমার ভাইয়া মা ওদের কাছে কিভাবে মুখ দেখাতাম আমি? আমি যে দায়িত্ব নিয়ে এখানে তোমাকে নিয়ে এসেছি তুমি জানো না সেটা? আনসার মি ড্যাম ইট। মিমির কাঁধের দুই পাশ ধরে জোরে ঝাঁকুনি দিয়ে রাগী গলায় জিজ্ঞেস করে। আই এম সরি, আমি বুঝতে পারিনি। আপনি এত রাগ করছেন কেন? আমার তো কিছু হয়নি। আমি না ধরলে কি হতো বলো, কি হতো? আপনার শরীর ভালো না, প্লিজ রুমে চলেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এত ঠান্ডা বাতাসে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। নিজেকে নিয়ে ভাবো? ভাবো না তো, তাই নাটক করো না। যারা নিজেকে নিয়ে ভাবে না তারা অন্যকে নিয়ে কিভাবে ভাবতে পারে আমার জানা নেই সত্যি। আচ্ছা, আমারই ভুল হয়েছে। এবার এবার তো চলুন। রাজা মিমির পাশ থেকে সরে গিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে দুই হাত ছড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। মিমি চিৎকার করে অনেক ডাকি করলেও রাজা কথা কানে তোলে না। মিমি রাজার কাছে যায়। এই যে শুনছেন? জোরে একটা মেঘের গর্জন শুনে মিমি রাজাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। রাজা দুই হাত দিয়ে মিমির হাত ধরে গলা ঘুরিয়ে পেছনের দিকে মিমির দিকে তাকিয়ে দেখে মিমি চোখ বন্ধ করে রাজার বুক খামচে ধরেছে ভয়ে। রাজা মিমিকে কোলে নিয়ে নিজের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। তারপর মিমিকে শাড়ির একটা সেট দিয়ে বলল, চেঞ্জ করে এসো। শাড়িটার রং হলুদ আর ব্লাউজটা খুব সুন্দর করে বিভিন্ন ধরনের কাটিং দিয়ে ডিজাইন করা। যদিও বাচ্চাদের হাতা কাটা জামার মতো, তবুও সোনালি রঙের ব্লাউজটা অন্যরকম কারুকার্য শোভিত করেছে। মিমি চেঞ্জ করে এসে দেখে রাজা টাওয়াল দিয়ে পেছন ঘুরে মাথা মুছছে। গায়ের জামাটা খোলা, একটা 3/4 প্যান্ট পরে আছে, এলোমেলো ভাবে চুলগুলো মুছছে। মিমি বেশ মুগ্ধ হয়ে দেখছিল কি অপূর্ব রূপ রাজার। সত্যি যে কোনো রাজপ্রাসাদের রাজা। রাজা সামনে ঘুরে মিমিকে দেখে হা করে তাকিয়ে থাকে, আর মিমি শাড়ি টেনে টেনে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। মিমির বেশ লজ্জা লাগছিল, কারণ ব্লাউজের হাতা নেই আর ব্লাউজের পেছনের ফিতেও সে বাঁধতে পারেনি। সত্যি অমায়িক, নিজেকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলেছি আমি। কি মায়াবী দুটো চোখ, লাজুক লতার মতো মুখ, লম্বা চুল বেয়ে পড়া প্রতিটি পানির ফোঁটা যেন তাকে ছুঁয়ে ধন্য। আমি যাই, রাত হয়ে গেছে, কারেন্ট নাই, বাসায় সন্ধে প্রদীপ দিতে হবে। এখানে চার্জার আছে তাই চোখে দেখতে পাচ্ছ, বাইরে গেলে পরে এই ভাঙা বা আবার ভেঙে দিবে। আর চার্জারের আলো তো কমে এসেছে, এই বন্ধ হলো বলে। তো কি আমি অন্ধকারে আপনার সাথে থাকবো নাকি? মনে হচ্ছে প্রথম থাকছো। শয়তান। ঘরের মাঠ খোলা। মিমি রাজার কথা শুনে তাড়াতাড়ি দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যায়। রাজা আস্তে আস্তে মিমির কাছে যায়, তারপর সামনে থেকে মিমির কাঁধের ওপর দিয়ে পিছনে তাকিয়ে হাত পিছনে নিয়ে মিমির ব্লাউজের ফিতা বেঁধে দেয়। রাজার ফর্সা বুকে কালো লোমগুলো মিমির মুখের সামনে ছিল, তাই তার নজর বারবার রাজার বুকেই যাচ্ছিল। রাজা বিষয়টি খেয়াল করে মিমির কানে মুখ লাগিয়ে বলে, জায়গায় লাগবে নাকি এভাবে দেখছো যে? কই দেখছি? নজর পড়তে দিও না, সামলে রেখো। আর শাড়িতে সত্যি তোমাকে একটু বেশি ভালো লাগছে। কথা শেষ করতে না করতেই মিমির দুই পাশে দেওয়ালে হাত রেখে এক হাত দিয়ে মিমির মাজায় আস্তে করে ধরে। আমার খুব খারাপ লাগছে, আমি আমার ঘরে যাব। রাজা মিমির কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, কেন খারাপ লাগছে? জানি না, আমাকে যেতে দিন, ছাড়ুন। এমন সময় মানু এসে দেখে রুম অন্ধকার, সে ডাক দেয়, ভাইয়া, এই ভাইয়া, কই তুই? ধুর, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তবে রাজা আর মিমি মানুর ভয়ে দুজন দুজনকে শক্ত করে ধরে আলমারির পেছনে লুকিয়ে যায়। এই ছাড়ুন তো। কেন, ধরলে কি ক্ষয়ে যাবে? না, আপনি ধরলে আমার ফোসকা পড়ে শরীরে। রাজা মিমির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, কেন, আমি কি আগুন? জানি না। কত মেয়ে এই আগুনে জ্বলতে চায়, তোমার তো কপাল ভালো, আগুন নিজেই তোমার কাছে এসেছে। ঢং দেখলে বাঁচি না। ধাক্কা দিয়ে রাজাকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। রাজা মাথার চুলগুলো নাড়াচাড়া দিয়ে হেসে ওঠে। মিমি রুম থেকে বের হয়ে যায়। ইমা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো।
কিন্তু কোথায় ছিলে? আমি তো সারা বাড়ি খুঁজলাম। আমি ছাদে কাপড় নিতে গিয়ে ভিজে গেছি, চেঞ্জ করে আসলাম। আচ্ছা, মাকে দেখি এসো শাড়ি পরেছ। মায়ের ঘরে আলো আছে? না, সারা বাড়িতেই তো লোডশেডিং, আর সোলার প্যানেলও ভিজে গিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে। চার্জারগুলো লং টাইম চলে বন্ধ হয়ে গেছে, আর মোমবাতিও আছে, কিন্তু রান্নাঘরে কে যাবে? আমি পারবো না এই অন্ধকারে, আমার ভয় লাগে। বাবা বা আমাদের মানুর এত এনার্জি জানতাম না তো। আমার মতো বক বক করো তুমি। ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। অ্যাওয়ার্ড দেখিসি। মায়ের ঘরে আগে মোমবাতি জ্বালিয়ে আসি, দাঁড়াও। মিমি ঘর থেকে মাজায় শাড়ির আঁচল গুজে নিয়ে বের হয়ে যায়। হঠাৎ অন্ধকারে রাজার সাথে ধাক্কা লাগলে রাজা ওর মাথার কাটা জায়গায় ব্যথা পায়। কিরে, চোখের মাথা খেয়ে হাঁটছো? নিজে অন্ধকারে অভিযানে নেমেছেন নাকি? এই মেয়ে, তুমি এরকম অন্ধকারে ঘুরঘুর করছো কেন? কাজ আছে আমার। আমি কি আপনার মতো অকর্মা? হোয়াট? ওকম্মা মিন্স? কাজের ছেলে। ও হ্যাঁ, আমি তো কাজের ছেলেই। বলো কি এমনি বলি? দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন। রাজা অন্ধকারে মিমিকে তাড়া করে। মিমি দৌড়ে পালায় রান্নাঘরের দিকে। রাজা গিয়ে কারো হাত ধরে। এই, তুমি এত মোটা কবে হলে? সাথে সাথে কারেন্ট আসে। রাজা দেখে, এ কি, এটাকে? ছি, কি লজ্জা! এ কি, তুমি এখানে? আগে আমি তো গিন্নিমার ঘরের জন্য মোমবাতি খুঁজতে আসছি। আচ্ছা আচ্ছা, যাও তুমি। বলছিলাম ছোট সাহেব, আপনার কি রাত কানা রোগ হয়েছে? আমাগো গ্রামে এক কবিরাজ ওষুধ দেয়, আপনি বললে আমি নিয়ে আসবো নে। হোয়াট দ্য? পুয়া রাজা রেগে গেছে, তাই পালিয়ে গেল। কি হচ্ছে রাজা বাবু? মেয়েদের হাত ধরে টানাটানি অভ্যাস গেছে নাকি? রাজা একটা কথাও বলল না, সোজা গিয়ে মিমের চুল ধরে একটা কামড় বসিয়ে দেয় গলায়, তারপর ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। ওই মা, যখন তখন রাক্ষসের মতো কামড়ে দিচ্ছে। এর কি সত্যি রক্ত খাওয়ার স্বভাব আছে নাকি? মিমি নিজের রুমে চলে যায়, গিয়ে গলায় হাত দিয়ে নিজের রুমে পায়চারি করতে থাকে। কি গো, এইভাবে গলায় হাত দিয়ে ঘুরপাক কাচ্ছ কেন? রাক্ষস বধ করব তাই। কি? না না না, কিছু না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। ঘুমালাম মানে খাবা না? না, মুড নেই। গুড নাইট। ওকে, গুড নাইট। সকালে মম, আমি বের হচ্ছি, অফিসে কাজ আছে। খেয়ে যান। ইচ্ছে করছে না, রাতের খাবার ডাইজেস্ট হয়নি। রাতের খাবার মানে? রাতে কেউ খায়নি? আমি খেয়েছিলাম স্পেশাল খাবার। মিমি ইশারা করে চুপ করতে বলে। এই তুমি কি ইশারা করছো? কই না তো। আরে কিসের না, ওই ইশারা করছিল আমাকে। কেন? খাবারটা তো ওই আমাকে বানিয়ে খাওয়াইয়েছিল। আমাকে বাদ দিয়ে? আরে না, উনি মজা করছে তাই না? মুখ বিড়বিড় করে রাজার দিকে রাগী চোখে তাকায়। হ্যাঁ হ্যাঁ, মজা মজা করছিলাম, আমি যাই। রাজা বের হয়ে যায়। আমারও কাজ আছে, যাই আমি। মিমিও চলে যায়। আচ্ছা, কি হলো ব্যাপারটা? বুঝলাম না কিছুই। দীক্ষাতা। সবাই নিজ নিজ কাজে যায়। মিমি লক্ষ্য করে দেখে রাজার মা আবার রেডি হয়ে কোথাও যাচ্ছে। মিমি ভাবে আজ রাজার মার পেছনে যেতেই হবে। কেমন জায়গায় যায় উনি যে এত ঝামেলার পরও যেতেই হবে। মিমি রাজার মার পেছনে বের হয় একটা ট্যাক্সি নিয়ে। রাজার মা একটা বাংলোতে গিয়ে গাড়ি থামিয়ে ভেতরে চলে যায়। এই যে রাখেন রাখেন, আপনি দাঁড়ান, আমি আসছি। আরে বাস, এটা তো রাজপ্রাসাদ, কিন্তু আন্টি ভেতরে কি আছে কিভাবে জানবো? গিয়ে দেখি তো গেটে। মিমি গেটে গেলেও দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দেয় না। মিমি গেটের বাহিরে থেকে তাকিয়ে দেখে অনেকে লম্বা লম্বা পালোয়ান মতো বিদেশিরা সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। মিমি দারোয়ানকে জিজ্ঞেস করে ওরা কারা। ওরা হলো এই বাংলোর মালিকের লোক। ও, উনি বিদেশি? না, উনি বাংলাদেশের। তাহলে বিদেশি লোক কেন? এত কিছু বলতে পারবো না মেয়ে, উনি অনেক বড় লোক, আর ওনার বিদেশেও বাড়ি গাড়ি আছে। এখন যাও তুমি, বিরক্ত করো না। মিমি বুড়ো লোকটার গাল দুটো চিপে দিয়ে বলে, আচ্ছা দাদু, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আবার দেখা হবে। মিমি উপায় না পেয়ে চলে আসে। পরের দিন মিমি আবারও রাজার মায়ের পেছনে চলে যায়। গিয়ে দূর থেকে দেখে দারোয়ান বুড়ো পানি খাচ্ছে। মিমি বুদ্ধি করে এক প্যাকেট চিপস নিয়ে খেতে খেতে গিয়ে বলল, দারোয়ান দাদু, কেমন আছো?
তুমি আবার এসেছো? কি করব বলো, তোমার কথা খুব মনে পড়ছিল তো, তাই ভাবলাম দেখা করে যাই। আমার কলেজ এখানেই পাশেই। এই আশেপাশে তো আমার জানা মতে কলেজ নেই। এই পাশে মানে এই রাস্তা দিয়েই যেতে হবে। ও আচ্ছা, তা বাপু তোমার বাড়িতে কে কে আছে? আমার মা আর ছোট ভাই। বাবা? বাবা বিদেশে যেতে গিয়ে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ইন্নালিল্লাহ, তাহলে তো আমার থেকে তোমার অবস্থা বেশ খারাপ। আচ্ছা বাদ দাও না ইমোশনাল ডায়লগ, এই নাও চিপস খাও। না, আমি খাবো না, তুমি খাও। আসলে আমার ছেলে এখানে দারোয়ান ছিল। ছেলে মারা যাওয়ার পর আমাকে কাজটা দেয়, আর আমার বাইরে কারো খাবার খাওয়া নিষেধ আছে। বড় সাহেব আমার কোনো কিছুর অভাব রাখে না, খুব ভালো মানুষ উনি। আচ্ছা খেতে হবে না, শোনো না, বলছিলাম ওই বুড়িটা কে গো? কাল এসছি দেখলাম ভেতরে গেল, আজ আবার দেখলাম ভেতরে যাচ্ছে। আসতে বলো, শুনলে রক্ষা থাকবে না। উনি খুব ভালো মানুষ, এত টাকার মালকিন হয়েও কোনো অহংকার নেই। তা তো বুঝলাম, কিন্তু উনি কে? উনি আমাদের বড় ম্যাডাম, বুঝিয়ে বলো। এই বাংলোর মালিক। মিমির মাথা ঘুরে উঠল। কি মজা করছো আমার সাথে? আরে না, সত্যি। একটু আগেই তো বললা যে মানিক বিদেশে থাকতো বড় সাহেব, এখন মেয়ে কিভাবে? আরে ইনি তো বড় সাহেবের গিন্নি। মাথায় হাত দিয়ে বসে যায়। কি রে দিদিভাই, খারাপ লাগছে? এনে পানি। মিমি পানি নিয়ে নিজের মাথায় ঢেলে মাথায় হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে দেখলো রাজার মায়ের গাড়ি। সেটা দেখে সে লুকিয়ে গেল। দারোয়ান বিষয়টা লক্ষ্য করলো। গাড়ি বের হওয়ার পর মিমি বের হলো। এভাবে লুকিয়ে থাকার মানে কি? ওনাকে তুই চিনিস নাকি? উনি আমার হবু শাশুড়ি। ভালো মজা করতে পারিস। ওনার ছেলে তো কোনোদিন বিয়ে করবে না, আর করলেও কোনো কোটিপতি সুন্দরী মেয়ে কি করবে? ওকে দেখে নিও। বলেই চলে আসে বাড়িতে। গিয়ে দেখে রাজার মা খুব চিন্তিত। আন্টি, কিরে মা, কই ছিলি? কলেজে যাসনি কেন? ইয়ে মানে তোমার ছেলে নিষেধ করলো। কেন? আমার মতো স্টুডেন্ট না গেলেও চলে, তাই যায়নি। কে তো বড় সাহস, আজ আসুকো। রাজার মা গিয়ে রাজার কানটা টেনে ধরে। উফ মম, লাগছে তো। রাগার জন্যই ধরেছে। তুই মিমিকে কলেজে যেতে নিষেধ করেছিস কেন? কই কখন? অবাক হয়ে যায়, কারণ সে এরকম কিছুই বলেনি। রাজা মিমির দিকে তাকালে মিমি সুরসুর করে ঘরে চলে যায়। রাজা কানটানা আর বকা খেয়ে সব মেনে নিয়ে নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে মিমিকে শায়েস্তা করা যায়। অন্যদিকে মিমি ভাবছে রাজার বাবা বাংলাদেশে আর ওর মা তার বাবার কাছে যায়। এটা জানার পর রাজার কি অবস্থা করবে। আমার কোচিং আছে মানু, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসি। আমি তো যাব, আমি অরিনের রুমেই যাই তাহলে। ওহ, অরিনের রুমে তো তালা দেওয়া, ছোট লোকটা তালা এঁটে যায়। আন্টির রুমে যাও। ওকে। মিমি ওয়াশরুমে গিয়ে দেখে শাওয়ার দিয়ে পানি পড়ে না, কল ছাড়লেও পানি নাই। বাধ্য হয়ে নিজের জামা কাপড় নিয়ে রাজার রুমে যায়। আসতে পারি? ওয়াই নট, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন? আমি আপনাকে কলেজে যেতে নিষেধ করেছি নাকি? মিমি পরিস্থিতি ভালো না দেখে পালিয়ে আসতে গেলে রাজা হাত ধরে টেনে রুমে নিয়ে দরজা লক করে দিল। কি করলেন? চাবি কই? আমার কোচিং আছে, আমাদের রুমে পানি নাই, তাই এখানে আসলাম। আপনার রুমে তো পানি থাকে। যাও, কাজ শেষ করে এসো, আমার কাজ আছে। দরজাটা। প্রবলেম হচ্ছে? ফ্রেশ হয়ে এসো, আমি খুলে দেবো, যাও। মিমি ওয়াশরুমে চলে যায়। আসলে রাজাই মিমির রুমের পানিটা বন্ধ করে দিয়ে এসেছে। এদিকে রাজার মায়ের ঘরেও একই অবস্থা, কারণ ও জানে এই দুই রুমের পানি বন্ধ মানেই মিমিকে ওর রুমে আসতেই হবে। একটু পর একটা জোরে আওয়াজ হয়। রাজা ছুটে গিয়ে দরজা ধাক্কা দেয়। মিমি দরজা খুলে বাইরে আসে। এ কি, এই অবস্থা কিভাবে হলো? আপনি ফ্রেশ হতে চেয়ে গোসল করে নিলেন? সাবান মেঝেতে রাখার জিনিস। আমার যেখানে ইচ্ছে হয় রেখে দেই। আমাকে পিটুনি খাওয়ানো না, এখন বোঝো? আজ মা বাবা কেউ নেই বলে আমার সাথে সব সময় এরকম করেন। রাজার মন খারাপ হয়ে যায় মিমির কান্না দেখে। রাজা মিমির কাছে গিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। মিমি আহ্লাদে দশখানা হয়ে যায়। রাজা বের হয়ে এসে দরজা খুলে বাইরে গিয়ে টেবিলে খেতে বসে। মিমি রেডি হয়ে বেরিয়ে নিজের রুমে যায়। রাজা মিমিকে দেখে খাবার মুখে না নিয়ে ওর দিকে হা করে তাকিয়ে আছে। ভাইয়া, একটু খাইয়ে দে না আমায়, আমার দেরি হয়ে যাচ্ছে। এই ভাইয়া, হ্যাঁ, খাইয়ে দে।
রাজা নিজে না খেয়ে মানুকে খাইয়ে দিতে থাকে, যদিও মানু অবাক হয়, কারণ এর আগে রাজা কোনো দিন খাইয়ে দেয়নি, চাইলেও ঝাড়ি খেয়েছে মানু। রাজা না খেয়ে হঠাৎ উঠে মিমির ঘরে গিয়ে দরজা আটকে দিল। মানু হাবলের মতো তাকিয়ে রইল। এ কি, আপনি এই ঘরে এসে দরজা দিচ্ছেন কেন? এসব পরে কোথায় যাবে তুমি? চুলগুলো সামনে নিয়ে। কেন, ভালো লাগছে না? রাজা মিমির হাতটা শক্ত করে ধরে বলে, এইভাবে বাইরে গেলে আমি তোমার কি হাল করব তুমি ভাবতেও পারবে না। কি করবেন আমিও দেখব। রাগিও না, শুধু শুধু চেঞ্জ করে নাও এক্ষুনি। খারাপ কোথায়? শাড়িই তো। এটা শাড়ি? ও আচ্ছা, আমি তো বুঝতেই পারিনি এটা শাড়ি। তুমি না বললে বুঝতে পারতাম না। আর এইটা না পরে শুধু ব্লাউজ ছায়া পরে বের হতে পারতে। কি দরকার ছিল এটা পরার? ছি, কি বাজে বকছেন। রাজা মিমিকে কাছে টেনে নিয়ে ওর হাত দুটো পেছনে মুচড়ে ধরে। এটা কেমন ব্লাউজ? পেছনের কাপড় কই? পুরাই ফাঁকা। আর হাত এত ছোট কেন? শরীরের 90% দেখিয়ে ঘুরতে বের হবে কেন শুনি? কোচিংয়ে এমন কে আছে? কাকে দেখাতে হবে? আমার লাগছে, ছাড়ুন। আমি গেলে আপনার কি? আমার কি বোঝো না তুমি? না বললে বুঝবো কিভাবে? আমি কি জ্যোতিষী নাকি? একদম ন্যাকামি করবে না। আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও না? কি রে ভাইয়া, দরজা কেন দিলি? কোচিংয়ে যাব না? খোল। মানু ডাকছে, ছাড়ুন। রাজা মিমির পিঠে খামচে ধরে, লাল হয়ে দাগ পড়ে যায়। রাজা দরজা খুলে চলে যায়। মিমি উপায় না পেয়ে শাড়ি চেঞ্জ করে চলে যায়। ভাইয়া কি বললো তোমাকে যে শাড়ি খুলে রেখে আসলে? না, কিছু না। বলতে না চাইলে জোর করব না। কোচিং শেষে মিমি বাসায় এসে ছাদে গিয়ে বসে থাকে। রাত হয়ে যাচ্ছে। রাজা মিমিকে না দেখে এদিক ওদিক খুঁজে কিন্তু পায় না। মানু, মিনি তোর সাথেই গেছিল না? হ্যাঁ, ও তো ছাদে গেছিল আর আসেনি। রাজা ছাদে গিয়ে দেখে মিমি ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে। রাজা মিমির পাশে গিয়ে বসে পা ঝুলিয়ে বসে। মিমি দেখেও না দেখার ভান করে কথা বলে না। হুম। মিমি তাকায় না। রাজা মিমির হাতের ওপর হাত রাখলে মিমি হাত সরিয়ে নেয়। সরি, কানে ধরি। আচ্ছা, কি করলে ক্ষমা পাবো? মিমি রাজার মুখের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে জোরে জোরে কান্না জুড়ে দেয়। আজ এতিম বলে সবার সব অত্যাচার সহ্য করতে হয়। আমি মরে গেলেই ভালো হবে, কারো কোনো সমস্যা থাকবে না। মিমির মুখে মরে যাওয়ার কথাটা শুনে রাজার বুকের ভেতর একটা অজানা ঝড় শুরু হয়। বুকের ভেতরটা তোলপাড় করে ওঠে। তুমি আর একবার মরার কথা বললে এখান থেকে নিচে ফেলে দেব। আপনার দিতে হবে না, আমি নিজেই দিতে পারবো। তোমার যে খেয়ে কাজ নেই সেটা আমিও বুঝতে পারি। আর এইসব বেকার মানুষেরই চিন্তা। কি? আমি কাজ করি না, বসে বসে খাই? আপনি আমাকে খোটা দিচ্ছেন? যাও বাবা, আমি এটা বললাম নাকি? ওই একই হলো। সরাসরি বলতে পারবেন না, তাই ঘুরিয়ে বলছেন। সত্যি অসম্ভব একটা মেয়ে। আমি রাজি, আমার বাড়ি চলে যাব। থাকেন আপনি আপনার বাড়ি নিয়ে। মিমি ছাদ থেকে নেমে আসে। রাজা ছাদেই থাকে, কারণ মিমি রোজই এইসব বলে। রাজার বিশ্বাস মিমি যাবে না, কিন্তু মিমি তার কথা মতো কাপড় চোপড় গুছিয়ে বের হয়ে যায়। সবাই বাধা দিলেও শোনে না, সে বাড়ি চলে যাবে। আপু, তুই কেমন আছিস? ভালো। মা কই? মা ভেতরেই আছে। মিমি ভেতরে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। কি হয়েছে? কাঁদছিস কেন? মা, আমি আর ওই বাড়িতে যাব না। আচ্ছা, যেতে হবে না, কান্না থামা। ওদের বাড়িতে তো বিয়ে দিয়ে দেয়নি যে যেতেই হবে। মা আবুকে বললো এই খবরটা। কিসের খবর? রাহুলের একটা কোম্পানিতে চাকরি হয়েছে, 1 লাখ টাকা বেতন। হ্যাঁ? এ নয়, হ্যাঁ। আর শুধু তাই নয়, একটা গাড়িও নতুন ফ্ল্যাটও পেয়েছি। তার মানে তো তুই বড়লোক হয়ে গেছিস, আমাকে আর পাত্তা দিবি না। কি যে বলিস না, আমার সব কিছুই তো তোর। তুই না থাকলে আমি এই জায়গায় কোনো দিন আসতে পারতাম না। হয়েছে হয়েছে, এবার খাবার নিয়ে আয়, খিদে পেয়েছে। খাইয়ে দে, নাকি দিবি না? অফিসার মানুষ। রাহুল মাথায় টোকা দিয়ে চলে যায়। খাবার নিয়ে এসে খাইয়ে দেয়। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মিমি গিয়ে দরজা খুলে দেখে এক ভদ্রলোক গাড়ি নিয়ে এসেছে। সাথে অনেকগুলো লোক আছে, যারা গাড়ির আশেপাশে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো মন্ত্রী মিনিস্টার। আপনি? আমাকে চিনবে না মা? ভেতরে আসতে পারি? জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনাকে তো চিনলাম না। লোকটা রাজার মায়ের সামনে একটা চেয়ার এনে বসে। আসলে আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাইতে এসেছি। হাত?